আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম, খুনিদের ধরতে কাজ করছে ভারতীয় পুলিশ, ঢাকায় মামলা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির 51 বছর, বঙ্গবন্ধু ভূষিত হয়েছিলেন বিশ্ববন্ধু উপাধিতে। এবং ইব্রাহিম রাইসির প্রতি তেহরানের সবিস্তারের শ্রদ্ধা, ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে আজ দাফন, বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ। সংবাদ শিরোনামকে জানাচ্ছিলাম, এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের একটি বাসায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 3 বারের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আরো জানাচ্ছেন শহীদুল রাজু। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। এমপি আনারের মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়েন স্বজনরা। নিজ বাসায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার এক বাসায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারত সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ভারতীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে, বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চিকিৎসা করাতে গত 12 মে কলকাতায় গিয়েছিলেন ওই সংসদ সদস্য। প্রথম 2 দিন তার সঙ্গে পরিবারের যোগাযোগ থাকলেও 14 মে থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে আনোয়ারুলের পরিবার। যোগাযোগ করা হয় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনেও। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বুধবার ব্রিফিং করেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী।
বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে, তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য ওনার যে মিসিং ছিলেন, তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার, আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু MIA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত CID নিচ্ছে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এনামুল কবির, রূপম রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ডরিনের অভিযোগ, চিকিৎসা ও ব্যবসার কাজে কলকাতায় যাবার উদ্দেশ্যে তার বাবা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের বাসা থেকে বের হন। এখন তারা জেনেছেন কলকাতায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজিমকে। মামলা করতে বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় যান মেয়ে ডরিন। আপনি কি সরাসরি কাউকে অভিযুক্ত করেছেন? কাউকে অভিযুক্ত করেছেন? সরাসরি কারো নাম বলেছেন? কাউকে চিনেন বা এরকম কিছু? তবে থানা পুলিশের বদলে ওই মামলার তদন্ত করবে ডিবি। মে মাসের 11 তারিখে মাননীয় সংসদ সদস্য তিনি ঢাকাস্থ ন্যাম ভবনের যে সরকারি বাসভবন আছে সেখান থেকে গিয়েছেন হত্যার উদ্দেশ্যে অপহরণ এই ধারায় অজ্ঞাতনামা আসামিদেরকে অভিযুক্ত করে একটা মামলা করেছেন। পরবর্তী কার্যক্রম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারি বিভাগ পরবর্তী কার্যক্রম। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কলকাতায়ও মামলা হয়েছে। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। ঠিক 51 বছর আগে এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল শান্তির পদক জুলিও কুরি। শুধুমাত্র জাতির পিতাকে পদকই তুলে দেওয়া হয়নি, বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতেও ভূষিত করা হয়। ওবায়দুল রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 1949 সালে বিশ্ব শান্তি পরিষদের যাত্রা শুরুর পর 1950 সাল থেকে শান্তি পদক প্রদান শুরু হয়। এরপর 1958 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির মৃত্যুর পর 1959 সাল থেকে শান্তি পদকটির নাম হয় জুলিও কুরি শান্তি পদক। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদীদের বিরোধিতা ও মানবতা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারীদের এ পদক দেওয়া হয়। 1972 সালের 10 অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় সবার ঐক্যমতে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু মূলত শাসন এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। শান্তি পরিষদের 140টি দেশের 200 জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। তাকে যখন এই পদকটা দেওয়া হয় তখন রমেশবাবু বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। 1973 সালের 23 মে ঢাকায় এশীয় শান্তি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদক হস্তান্তর করেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। সেদিনের বক্তব্যেও বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা। আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি,
এটা আমার দেশের 7.5 কোটি মানুষের। বিশ্বে আজও চলছে যুদ্ধ, অত্যাচার, নিপীড়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 51 বছর আগে এই দিনের ভাষণে যে আহ্বান জানিয়েছেন তা আজও প্রাসঙ্গিক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হয়েছেন লাখো ইরানি। তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে আজ রাইসিকে দাফন করা হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেখছেন জানুয়ারি সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ হাতবোমা, বোমা তৈরির কাঁচামাল উদ্ধার করেছে র্যাব। র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট বাড়িটি থেকে 65টির মতো হাতবোমা উদ্ধার করেছে। সেখান থেকে 3 জনকে আটক করেছে র্যাব। পলাতক রয়েছে চক্রের 2 সদস্য। র্যাব জানায় বোমাগুলো ককটেলের চেয়েও বেশি শক্তিশালী ছিল। এবারে রয়েছে কৃষি সংবাদ। লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর বালুচরে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে। লাভবান হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু রিপোর্ট। জেলায় বর্ষাকালে তিস্তা নদীর দুকুল উপচে বন্যায় ব্যাপক ক্ষতি হয় বসতভিটা ও অন্যান্য স্থাপনা সহ ফসলি জমির। পরে হেমন্তে তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর। তিস্তা নদী সে সময় পরিণত হয় ধুধু বালুচরে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে পতিত বালুচরে মিষ্টি কুমড়া চাষ করছেন জামিরবাড়ি গ্রামের কৃষক। খরচ কম ও বেশি ফলন হওয়ায় লাভবান তারা। আমরা এই কুমড়া চাষ করছি, কৃষি অফিস থেকেই আমাকে সহযোগিতা করছে, আমরা নাগাছি। আমার খুব এবারের জন্য খুব ফলছে, খুব লাভবান হবো আর কি ইনশাল্লাহ। কৃষি অফিস থেকে লোক আমাদেরকে পরামর্শ দিয়ে এগুলো লাগাইতে বলে স্তরে ফসল হওয়ার জন্য। মিষ্টি কুমড়া লাগাইছি, বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ফলন পাচ্ছি। লাভবান হওয়ার খুব আশা করতেছি। আমরা এখানে অনেক ক্ষেত লাগিয়েছি চরাঞ্চলে, এর মধ্যে মিষ্টি কুমড়াটাই আমাদের প্রধান ফসল। বিঘাপতি জমিতে 15,000 টাকা খরচ করে 50 থেকে 55,000 টাকার কুমড়া পাওয়া গেছে। চরল্যান্ড যেগুলি এতদিন পতিত ছিল, সেই চরল্যান্ডগুলোকে কিভাবে ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের চরে মিষ্টি কুমড়া চাষের যে আজকে আপনারা প্রদর্শনী এসেছেন দেখছেন, সেই প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। আমাদের রংপুর বিভাগের যেসব যে উপজেলায় চরল্যান্ড আছে সেই চরল্যান্ডগুলোতেও আমাদের এই মিষ্টি কুমড়ার আমরা প্রদর্শনী দিয়েছি, সেখানেও ভালোভাবে আবাদ হচ্ছে এবং আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। চরাঞ্চলে প্রতি হেক্টর জমি থেকে প্রায় 30 টন পর্যন্ত কুমড়া উত্তোলন করা যায়। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের মোলহেড বা বঙ্গবন্ধু পার্কে নদী আর প্রকৃতি যেন অপার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। শহরে ব্যস্ততা ভুলে মনোরম এই পরিবেশে ভিড় করছেন দর্শনার্থীরা। স্থানটির অপরূপ সৌন্দর্য পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন বলছেন সংশ্লিষ্টরা। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া 3 নদীর মোহনা, যেখানে নদীর অপার সৌন্দর্যের সাথে যোগ হয়েছে ছায়া সুনিবিড় প্রকৃতি। গোধূলি লগ্নে নদীর মোহনীয় রূপ, ছুটে চলা লঞ্চ, জেলেদের কর্মব্যস্ততা যেন শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা কোনো ছবি। মনোরম এবং দৃষ্টিনন্দন বড় স্টেশন মোলহেড বা বঙ্গবন্ধু পার্ক চাঁদপুর শহরের জনপ্রিয় পর্যটন স্পট।
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নিজেদের উজ্জীবিত করতে হাজারো মানুষের আগমন সেখানে। আমাদের চাঁদপুরের আশেপাশে ঘোরার মতো ওইরকম কোনো প্লেস নেই, এত খোলামেলা একসাথে নদী দেখা, সব দিক দিয়ে বিবেচনা করে মনে হয়েছে যে অল্প সময়ের মধ্যে এখানে আসাটাই সবচেয়ে উত্তম। বাচ্চাদের একটু রিফ্রেশমেন্টের তো প্রয়োজন আছে আর কি, এই জন্য আর কি আসা। আর ঢাকার মধ্যে আসলে এরকম পরিবেশ এখানেও ভালো আর কি, ঢাকার এখানে প্রায় কাছাকাছি হয়ে গেছে। পুরো পরিবার নিয়েই সবাই এখানে একটু ঘুরে মজা পাওয়া যায়। এখানে প্রকৃতি পরিবেশটা খুব ভালো, এই কারণে আসছে আমরা ঘুরতাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের পুরো শহরে আমাদের 6টা মোবাইল কাজ করে, পাশাপাশি মূল হেডের জন্য ফিক্সড মোবাইল আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ওদের টাইম দেওয়া হয়েছে। 4টা বিকাল 5টার মধ্যে সবাই ফিরে আসে। জায়গাটিকে দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তুললে জনজীবনে পরিবর্তনের পাশাপাশি সমৃদ্ধ হবে এই অঞ্চলের অর্থনীতি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।